এশীয় সদ্য সমাপ্ত চীনে যে মিটিং হলো, সেই মিটিং এর পর সব থেকে বড় লুজার যদি কেউ হয়ে থাকে, তা আর কেউ না, ভিকারিস্তান পাকিস্তান। কেন বলছি? আজকের এই এপিসোডটা সেই উদ্দেশ্যেই এবং তার দিকেই বিশ্লেষণ করা। নমস্কার, আমি শান্তনু ঘোষ, ইন্ডিয়া ফ্রন্টলাইনে আপনাদের স্বাগত জানাই। সদ্য সমাপ্ত এশীয় বৈঠকের পর পাকিস্তান অনেক আশা নিয়ে সেখানে গেছিল, কিন্তু গোটা বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনায়কদের সামনে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়ার ছবি, পত্রপত্রিকা ইত্যাদি যা ব্যাখ্যা উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে সেখানে শাহবাজ শরীফ, যিনি চীনকে অল ওয়েদার ফ্রেন্ড বলেন, আয়রন ব্রাদার বলেন, তিনি কিন্তু সেখানে একটু হলেও, একটু বলবো না, একটা বড় অংশে তিনি হিউমিলিয়েটেড বা অপমানিত হয়েছেন। বলা যায় তাকে পাত্তা দেওয়া হয়নি। সোজা কথায় তিনি পাত্তা পাননি সেখানে। কেন পাত্তা পাননি? যেই মঞ্চে ভারতবর্ষ, যেই মঞ্চে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যেই মঞ্চে শি জিনপিং এর মতো রিক্স কান্ট্রি, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই রিক্স কান্ট্রি যেখানে এক জায়গায় আসছে গোটা বিশ্বে, যেটা এখন অন্যতম চর্চার বিষয়, এই তিন দেশের জোট, সেখানে এই ভিকেরিস্তান পাকিস্তান তো অবশ্যই কোনোভাবে পাত্তা পাবে না, এটাই স্বাভাবিক। এবং খুব সঙ্গত কারণে যদি ভারতবর্ষে আস্থা অর্জন করতে হয়, ভারতবর্ষের আস্থা অর্জন করতে গেলে পাকিস্তান থেকে অবশ্যই সরাতে হবে, এটা শি জিনপিং ভালো মতোই জানেন। তাই শি জিনপিং এর কাছে এসসিওতে পাকিস্তানের থেকে ভারতবর্ষের প্রভাবটা বেশি চোখে পড়বে, বা ভারতবর্ষকে বেশি আপন করে নেওয়ার বা কাছে টানার অন্তত স্ট্র্যাটেজিক দিক দিয়ে এটাই তো স্বাভাবিক। কেন এই কথা বলছি? একটা ছোট্ট সংবাদ চোখে এলো। সংবাদটা কি আমি পড়ছি, দেখুন। সংবাদটা হলো, চায়না তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা প্রজেক্ট যেটা পাকিস্তানে রান করাচ্ছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, সিপিইসি যেটা বলা হয়, যেটা বৃহত্তর বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টের অন্তর্গত, সেই সিপিইসি প্রজেক্টে বাড়তি টাকা দিতে একেবারেই অসম্মত। এবং তারা শুধু অসম্মতই না, তারা সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নিতে চাইছে। এই হিসাবেই বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ বেরিয়েছে, যা ভারতবর্ষ তো বটেই, পাকিস্তান এবং চীনের মধ্যে সম্পর্কের একটা টানাপোড়েনের দিকেই নির্দেশ করে। ফিনান্সিয়াল এক্সপ্রেসের মতো বিখ্যাত একটি পত্রিকা সে জানিয়েছে, চায়না এক্সিটস পাকিস্তান 60 বিলিয়ন ইকোনমিক করিডর প্রজেক্ট, ইসলামাবাদ টার্নস টু এডিবি ফর ফান্ডিং। অর্থাৎ পাকিস্তানের 60 বিলিয়ন ইকোনমিক করিডর প্রজেক্ট থেকে চায়না সরে গেল। আর একটি কাগজে কি লিখেছে? জি নিউজ তাদের অনলাইন পোর্টালে লিখেছে, চায়না শকস পাকিস্তান অন সিপিইসি। শক দিয়েছে পাকিস্তানকে। পিএম শাহবাজ বেগস ফর লোনস, বেগস ভিক্ষে করছে, আবেদন করছে লোনের জন্য, অ্যাজ ড্রাগন আনভেইলস ইস হিডেন মুভস। ড্রাগন বলতে চীন। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আরো লিখেছে, একটা ছোট্ট, আমি তাদের প্রতিবেদনটা পড়ছিলাম, একটা ছোট্ট জায়গায় লিখেছে একটা প্যারাগ্রাফে, at the same time Islamabad's warming relations with Washington and India's growing closeness with China and Russia after the Shanghai Cooperation Organization SCO summit in Tianjin have added a complex geopolitical backdrop to Beijing's disengagement. অর্থাৎ এসসিও যে মিটিংটা হলো তিয়ানজিনে, সেখানে এই তিনটে দেশ, চায়না, ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে একটা সমঝোতা, একটা বোঝাপড়া, তারপরে পরেই পাকিস্তানের ক্ষেত্রে এই সংবাদ যে চীন তার সিপিইসি প্রজেক্ট থেকে সরে যাচ্ছে, এটা নিঃসন্দেহে চীনের পক্ষে তো সেটা পাকিস্তানের পক্ষে অত্যন্ত হতাশাজনক একটা চ্যাপ্টার। দর্শক বন্ধুরা, আমি এরপরে আসছি আর একটা বিষয় নিয়ে। সেই বিষয়টা কি?
2013 সালে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টটা নেওয়া হয়। শি জিনপিং এর একটা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী একটা প্রজেক্ট, যার মাধ্যমে তিনি একবার টোটাল সেন্ট্রাল এশিয়া পর্যন্ত, মানে কাশগড় থেকে পশ্চিম যে চীনের অংশ কাশগড়, সেখান থেকে একেবারে সেন্ট্রাল এশিয়া পর্যন্ত তিনি একটা রোড, একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন, তাকে আমরা বলি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। ভারতবর্ষ প্রথম থেকে কিন্তু এর বিরোধিতা করে এসছে, স্বাভাবিকভাবেই। কেন করে এসছে? কারণ এটা যাচ্ছেই হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের সেই অংশগুলি দিয়ে, যেটা বরাবর ইন্ডিয়া দাবি করে এসেছে, ভারতবর্ষ দাবি করে এসেছে এটা পাকিস্তানের না, এটা ইন্ডিয়ার। সেই উপর দিয়ে কিন্তু এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে একটা অংশ গেছে, যাকে আমরা সেই দেশে বলি সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। এর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় $60 বিলিয়ন। কি থাকবে সেখানে? সেখানে থাকবে পাইপলাইন করে গ্যাস যাবে কোথা থেকে কত দূর পর্যন্ত? সেই গদর বন্দর, বালুচিস্তানের গদর বন্দর থেকে একবারে কাশগড় পর্যন্ত 6 লেন রাস্তা হবে। সেখানে বিভিন্ন ড্যাম হবে, বিভিন্ন কানেকশনস হবে এবং বিভিন্ন জায়গায় প্রচুর উন্নতির কাজকর্ম হবে। এটাই ছিল সেই প্রজেক্টের অন্যতম কথা। কিন্তু ক্রমশ সেই বালুচিস্তানের উপরে নিয়ন্ত্রণ পাকিস্তান হারিয়ে ফেলছিল। দেখা যাচ্ছে যে পাকিস্তান 2021-এর পর থেকে ওই বালুচিস্তান অংশটার উপরে পাকিস্তানের নিয়ন্ত্রণ এতটাই হালকা হয়েছে যে চীনের অন্তত 20 থেকে 22 জন ইঞ্জিনিয়ার বা কর্মী সেখানে হয় তারা মারা গিয়েছেন, তাদেরকে খুন করেছে সেই বালুচ বিদ্রোহীরা, অথবা তারা ওখান থেকে কিডন্যাপড হয়ে গেছেন। ফলে সেই জায়গাটা নিয়ন্ত্রণ হারানোর তো একটা কারণ ছিলই। সব থেকে বড় কারণ যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানের শিবির চেঞ্জ করা। পাকিস্তান ঠিক অপারেশন সিন্দুরের পর একেবারে গিয়ে আমেরিকার কোলে গিয়ে ঝপ করে বসে পড়ল। আমেরিকা তো এটাই চাইছিল, যে কবে পাকিস্তানকে চীন থেকে সরিয়ে নিয়ে আসা যাবে। কারণ চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা যতটা মজবুত হচ্ছিল, ততটাই রাশ আলগা হচ্ছিল আমেরিকার। তাই যখন আসিম মুনিরকে একেবারে কোলে করে বাবা বাছা করে হোয়াইট হাউসে গিয়ে খাইয়ে দাইয়ে পাকিস্তান করে আহ্লাদিত হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প, ভেতরে ভেতরে তিনি কিন্তু বুঝতেই পারলেন না যে পাকিস্তানকে এই গদ্দারিটা চীন ভালো মতো মেনে নেবে না। উপরন্তু চীন ভালো মতো জানে পাকিস্তানের মতো একটা আনস্টেবল দেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষার থেকে ভারতবর্ষের মতো একটা স্ট্যান্ডার্ড, একটা উন্নত দেশ, এবং যেটা অবশ্যই একটা বিশ্ব অর্থনীতিতে একটা যার অবশ্যই গুরুত্ব আছে, সেই দেশকে সঙ্গে করে নিয়ে গেলে দুই দেশের পক্ষেই মঙ্গল, দুই দেশের বাজার ধরার ক্ষেত্রেই মঙ্গল। কারণ ভারতবর্ষ বিভিন্ন সময় যখন চাইনিজ প্রোডাক্ট বয়কটের ডাক দিয়েছিল, তখন চায়নার মার্কেট কিন্তু অনেকটাই পড়ে গেছিল। তাহলে চায়নার কাছে ভারতবর্ষ অনেক অনেক বড় বিকল্প পাকিস্তানের থেকে। পাকিস্তানকে তাই কোনো রকম ভাবে চিন্তা ভাবনা তাদের মাথায় নেই এটা নয়, কিন্তু ভারতবর্ষকে চটাতে চায়নি চীন। তাই ভারতবর্ষের ক্ষেত্রে একটা বিরাট পজিটিভ মুভ, এবং পাকিস্তানের ক্ষেত্রে আরো খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট, খুব ডিজাস্টার হতে পারে এই সিপিইসি প্রজেক্ট থেকে চীনের সরে যাওয়া। এই সিপিএসসি প্রজেক্ট থেকে এবার চীন সরে যদি যায়, সঙ্গে সঙ্গে এডিবির কাছে চলে গেল কিন্তু পাকিস্তান। এবার এডিবিটা কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কি হয়? এর সদর দপ্তর হচ্ছে ফিলিপিন্সের ম্যানিলায়। এই এশিয়ার দেশগুলি, অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলিকে অর্থনৈতিকভাবে সাহায্য দেয় এর কাজ। এর সব থেকে বড় ফান্ডিং কে করে? সব থেকে বড় ফান্ডিং করে হচ্ছে জাপান, তারপরে অবশ্যই আমেরিকা এবং পশ্চিমের দেশগুলি। তাহলে যেখানে এডিবি যার টাকা দেবে যখন বলেছে, এদিকে কাছে ভিক্ষে করেছে, এডিবি টাকা দেবে বলেছে, এডিবি যদি টাকা দেয় তাহলে ধরতে হবে সেটা বকলমে চীন বিরোধী যে লবি আছে, অর্থাৎ চীনের বিরোধী যারা আছে, অবশ্যই জাপান আছে, চীনের বিরোধী যারা আছে তার মধ্যে অন্যতম আমেরিকা। সে আমেরিকার নির্দেশ ছাড়া যে এডিবি টাকা দেবে এটা বিশ্বাস হওয়া সম্ভব নয়। তাই যখনই চায়না বলল যে না আমরা টাকা দিতে পারবো না, সঙ্গে সঙ্গে এডিবি সেখানে টাকা দিতে রাজি হয়ে গেল। আগামীতে কিন্তু এই জিনিস আরো আরো চীন এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক খারাপ করবে, এবং বলা ভালো পাকিস্তান চীনকে ছাড়া চলতেই পারবে না। কারণ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে এত পরিমাণ অর্থের মাধ্যমে পাকিস্তান আর্থিকভাবে সেখানে মাথা বিকিয়ে আছে চীনের কাছে, যে চীনের অঙ্গুলি হেলন ছাড়া পাকিস্তান নড়তেই পারবে না, এটা একেবারে 100% শিওর।
তাই পাকিস্তান এখন দুনৌকাও চলার যে ফল সেটা হাতে নাতে টের পেতে শুরু করেছে। আগামীতে এটা কতদূর যায় সেটাই এখন দেখার। তবে এটা কিন্তু নিঃসন্দেহে জিওপলিটিক্সের ক্ষেত্রে একটা বড় সাফল্য বলতে হবে ভারতবর্ষের ক্ষেত্রে, যে দীর্ঘদিনের বন্ধু, দীর্ঘদিনের বর্দা চীন অবশেষে কিন্তু তাদের উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, সেখান থেকে সরে যাচ্ছে। এটা আগামীতে পাকিস্তানের অর্থনীতির ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর হতে পারে বা কতটা নেগেটিভ হতে পারে সেটা সময় বলবে। আপনারা অবশ্যই প্রতিবেদনকে কমেন্ট করুন, জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক করুন এবং অবশ্যই সঙ্গে থাকুন। ধন্যবাদ।